বর্তমান সরকারের আমলে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে এনএসসি ভেঙে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। নতুন যে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে তার নেতৃত্বে আছেন তামিম ইকবাল এবং প্রধান হয়েই তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার। অন্যদিকে বিদায়ী যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন এই কমিটি অবৈধ। আবার এই অ্যাডহক কমিটিতে যে 11 জন সদস্য আছেন তাদের মধ্যে 4 জন সরাসরি বর্তমান সরকারের পারিবারিক বলয়ের অন্তর্ভুক্ত। তাই প্রশ্ন উঠছে, বিসিবি কি আসলে রাজনৈতিক বলয় বা সরকারি প্রভাব মুক্ত হতে পারছে নাকি সেই বলয়ের মধ্যেই ঘুরপাক খাচ্ছে? এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন আশফাক নিলয় এবং আমাদের সঙ্গে আছেন একুশ তাপাদার। আপনাদের দুজনকে স্বাগত। একুশ ভাই, শুরুতে আপনার কাছেই যাই যে দীর্ঘদিন ধরেই বিশেষ করে লাস্ট আমরা যদি নাজমুল হাসান পাপনের বোর্ডের কথা চিন্তা করি তখন থেকেই কিন্তু একটা আলোচনা আসছে যে বিসিবি রাজনৈতিক বলয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপর আমরা অন্তর্বর্তী সরকারের আমলে 2 জন সভাপতি দেখলাম এবং এখন তামিম ইকবাল অ্যাডহক কমিটির প্রধান হয়েছেন। তো সব মিলিয়ে প্রশ্ন যেটা হচ্ছে যে আসলেই কি বিসিবি সরকারি প্রভাব মুক্ত বা রাজনৈতিক বলয় মুক্ত হতে পারছে নাকি সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে? যদিও তারা বারবারই বলছেন যে সব আমলেই বলা হয়েছে যে ক্রিকেটকে বা খেলাধুলাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। নাজমুল হাসান পাপনের আগে থেকেও মানে একদম শুরু থেকেই আর কি বাংলাদেশে যেটা হচ্ছে যে কালচার, যেটা হচ্ছে সংস্কৃতির যেটা অংশ, ইভেন উপমহাদেশেও কিছুটা আছে, রাজনৈতিক বলয়ের অংশই ছিল, সবসময় ছিল, কিন্তু সেটা একটা মাত্রা ছিল এবং সেটার একটা রাগ ডাক ছিল। কিন্তু এটা আর কি দিনকে দিন এতভাবে আর কি একটু আমি বলবো যে একটু হাসভাবেই বলা যায় যে নগ্নভাবে এত বেশি প্রকাশ হচ্ছে, সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য মানে তলানি দেখাচ্ছে আর কি। লাস্ট 1.5 বছরে আমরা যেটা দেখেছি যে একটার পর আপনি যদি দেখেন নাজমুল হাসান পাপনের বোর্ডের বিদায়ের পর তারপরে যেভাবে গঠিত হলো, ফারুক আহমেদ যেভাবে আসলেন এনএসসির ওই সভা রুমে মিটিং করে, তারপরে যেভাবে আসলেন, তারপরে তার যে বিদায় যেটা হলো, তাকে বাকি সব পরিচালকরা অনাস্থা দিয়ে তিনিও সেটা মানেননি। যে বুলবুল এখন যেভাবে বলছেন, ফারুক আহমেদও কিন্তু এইভাবে বিতাড়িত হয়ে তারপরে তিনি দাবি করেছিলেন তাকে অন্যায়ভাবে তিনি আইসিসির দ্বারস্থ হতে চেয়েছেন, যে তাকে জোর করে বিদায় করা হয়েছে, যেটা হচ্ছে কনস্টিটিউশনাল না। তারপরে বুলবুলের যেটা হলো, তো ফারুক যেভাবে বিদায় হয়েছেন, যেভাবে এসেছেন সেভাবে বিদায় হয়েছেন, তারপরে হচ্ছে বুলবুল যেভাবে এসেছেন, হ্যাঁ বুলবুলের বিদায়টা হচ্ছে আরও খারাপ হলো সেই অর্থে তিনি কালকে, আমি যেটু একটু সিনটা বলি যে কালকে দুপুর পর্যন্ত, কালকে আমরা দিনের বেলায় দেখলাম হচ্ছে বিসিবির দুপুরবেলা একটা বিসিবি প্রেস ব্রিফে সামনে আসলো, রাতের বেলা আরেক বিসিবি আসলো আর কি। এবং দুপুরবেলা যখন বিসিবির বুলবুলের বিসিবির যারাই যখন প্রেস মিট করছিলেন, বুলবুল নিজে ছিলেন হচ্ছে পূর্বাচলে একটা স্টেডিয়ামে, সেখানে উইকেট দেখতে গিয়েছিলেন, সেখানে খালিদ মাসুদ পাইলটও ছিলেন। তখনও কিন্তু খুব স্বাভাবিকভাবে কথা বলছেন তারা, মনে হচ্ছে যে তারা কাজ করবেন অমুক টমুক, পরের দিন আবার কোথায় বগুড়ায় তাদের একটা টিম যাবে ইত্যাদি। আবার বিসিবির প্রাঙ্গণে সেখানে ফারুক আহমেদ, যিনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তিনিও কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তো তাদের খুবই কনফিডেন্ট, তারা কথা বলছেন, গণমাধ্যম সেইগুলো নিয়ে নিউজ করবে, এরকম একটা আর কি, যে ওনারা যা বলছেন সেটা নিয়ে তো স্বাভাবিকভাবে প্রতিদিন নিউজ হয়। তারপরে কি হলো, কিছুক্ষণ পরে, ঘন্টা 1.5 পরেই খবর আসলো যে এনএসসিতে একটা প্রেস মিটের আয়োজন করা হয়েছে, ডাকা হয়েছে। সেখানে ওই প্রেস মিটের কিছু ঘন্টা 2-1 পরেই জানা গেল যে নাই, বোর্ডই ভেঙে দিয়েছে, শেষ। তারপরে বুলবুল ভাই এবং পাইলট ছিলেন, আরও যারা পরিচালক ছিলেন, তারা বিভিন্ন জন শুধু বিসিবি থেকে বেরিয়ে যাচ্ছিলেন আর কি। মানে ওই তার বেরিয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে একরকমের তাড়াহুড়োর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছেন। যখন তারা খবরটা পেলেন, কেউ এই গেট দিয়ে বেরোচ্ছেন, কেউ ওই গেট দিয়ে বেরোচ্ছেন, তাদের গাড়িগুলো রেডি করা ছিল, গাড়িতে উঠেই কারোর সঙ্গে কথা না বলে দ্রুত তারা প্রস্থান করেছেন। তারপরে ওইদিকে যখন এনএসসিতে এটা গঠিত হলো অ্যাডহক কমিটি, সেখান থেকে আমরা দেখলাম সন্ধ্যাবেলায় তারা বিসিবিতে আসলেন, তামিম এবং তার মানে কমিটির যারা সদস্যরা, তারা আসার সাথে সাথে আমরা কয়েকশো বহিরাগত, আমরা এটা সব বোর্ডে দেখেছি, সব সময় দেখেছি। আপনার বুলবুল যখন ছিলেন তখনও ছিল, হয়তো নাম্বারটা একটু কম ছিল, প্রচুর মানুষ, বহিরাগত মানুষ, এবং তারা রাজনৈতিক সংশ্লিষ্ট মানুষই আমি বলবো। বর্তমান সরকারের যে সংশ্লিষ্টতা ছিল, তারা নানান রকমের স্লোগান দিচ্ছিলেন, স্লোগান দিয়ে পুরো একটা মানে বিসিবির প্রাঙ্গণ, এবং ইভেন আমি প্রেস কনফারেন্স রুমের ভিতরেও ঢুকেছেন 2-1 তামিম যখন কথা বলেছেন 2-1 তালিও দেওয়া শুরু করে দিয়েছিলেন, তারপরে বের করে দেওয়া হয়। তো এই ব্যাপারটা তো আছে যে এই কালচারটা বাংলাদেশে চলছে, এবং সেটা হচ্ছে আস্তে আস্তে আরও এত বেশি মানে নগ্ন হচ্ছে। সেটা আসলে মানে যে ক্রিকেট ফ্যান বলেন বা ক্রিকেট জার্নালিস্ট তো আমরা আছি, বা যারা ফ্যান বলেন, তাদের জন্য আর কি খুবই পীড়াদায়ক আর কি। তো এইটার মধ্যেই চলছে, ক্ষমতা দখলের লড়াই। একদল বেরিয়ে গেলেন, চেয়ারে গিয়ে আরেক দল বসলেন, তার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সেটাতে আসলে ক্রিকেটের ওই যে জায়গাটা, সেটা হয়তো আপনি আলাপে আরও পরে আসবেন, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ডেফিনেটলি।
আশফাক, আপনার কাছে যদি জানতে চাই যে এই ব্যাপারটা, যে জিনিসটা হয়ে গেছে যে ক্ষমতা দখলের লড়াই, এটাই আসলে মনে হচ্ছে কিনা যে ক্রিকেট এখানে মুখ্য না, ক্রিকেট বরঞ্চ গৌণ? হ্যাঁ, ব্যাপারটা ধরেন নাজমুল হাসান পাপনের যে বিসিবির পরিচালনা পর্ষদ ছিল সেটা চলে গেল, তারপর আসলো ফারুক আহমেদের লেড একটা পরিচালনা পর্ষদ, তারপর আমিনুল ইসলাম বুলবুল, প্রথমে উনি ইন্টারিম হিসেবে Interim এসেছিলেন, ছিলেন, তারপর হ্যাঁ, তারপর ইলেক্টেড election প্রেসিডেন্ট হলেন, এখন উনি আবার বাদ পড়ে গেলেন, ওনার জায়গায় এখন তামিম ইকবাল লেড অ্যাডহক কমিটি আসছেন। এই যে পরপর 4টা বিসিবি পরিচালনা পর্ষদ আসলো, এই 4টা তৈরিতেই সরাসরি এনএসসির হাত আছে, রাইট। ডিরেক্টলি এনএসসির হাত আছে, এবং সামনে যেটা আসবে ইলেকশনের পরে সেটা তো এনএসসির হাত আছে। তো 2 বছরের মধ্যে 4টা ডিফারেন্ট পরিচালনা পর্ষদ আসলো, প্রত্যেকটাতে এনএসসির কি বলবো সরাসরি হস্তক্ষেপ ছিল, এবং প্রত্যেকটা এনএসসি এখন পর্যন্ত যেগুলো ভাঙা হয়েছে প্রত্যেকটা এই কারণেই ভাঙা হয়েছে যে সেটা নাকি তার কাজ ঠিক মতো করতে পারছিল না। তাহলে সমস্যাটা কার, আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে সিস্টেমের। এখন যখন ফারুক আহমেদের বিসিবি পরিচালনা পর্ষদ যখন ফারুক আহমেদ এসেছিলেন, তখন কিন্তু একটা খুব বড় একটা পাবলিসাইজড কথাও ছিল, তাদের অনেকগুলো কাজের প্রথম একটা বড় কাজ ছিল যে তারা বিসিবির যে কনস্টিটিউশন সেটা রিফর্ম করবেন, সেটার জন্য একটা কমিটি করা হয়েছিল, রাজমুল আবিদিন ফাহিম সেটা ইলেক্ট ছিলেন। সেই কমিটি কি করতে পারে সেটা নিয়ে মানে কি প্রস্তাব দিতে পারে এসব কিছু আবছা আমরা শুনতে পারছি না। সেই শুনতে পারার সময়ই কিন্তু ঢাকা আন্ডারে ঢাকা ক্লাবগুলো একটা আন্দোলন করলো, তারা কয়েকদিনের জন্য বলে দিল যে এই কমিটি করাই যাবে না, এবং তারা সব ধরনের খেলা বর্জন করা শুরু করলো। তারপর সেই কমিটিটা একদম উধাও হয়ে গেল। এখন তারপর ফারুক আহমেদের কমিটি চলে গেল, আমিনুল ইসলাম বুলবুলের প্রথমটা আসলো, দ্বিতীয়টা এসে চলে গেল, এখন তামিম ইকবাল আসলো। তামিম ইকবালের আসার যে কারণে আসলো তামিম ইকবালের কমিটি, যে এনএসসি একটা ইনকোয়ারি কমিটি করেছিল, তারা অনেকগুলো বলেছে গত ইলেকশন নিয়ে এই সমস্যা, 24টা পয়েন্ট, হ্যাঁ 24টা পয়েন্ট দিয়েছে, তারা কয়েকটা রেকমেন্ডেশন দিয়েছে। তার রেকমেন্ডেশন প্রথমটাই হচ্ছে বিসিবির যে কনস্টিটিউশন ওটা রিফর্ম করতে হবে। তো উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। তো প্রথম সমস্যা তো তাহলে সিস্টেমটার প্রবলেম, আর সিস্টেমটা তো কেউ ঠিক আই ডোন্ট নো কেউ ঠিক করতে আসলে চায়ও কিনা। তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ধরেন প্রথম যে আন্দোলনের কথা বললাম ফারুক আহমেদের, সেই আন্দোলনে তো অনেকগুলো ক্লাব ছিল, সেই ক্লাবের একজন আন্দোলনকারীদের মধ্যে লিডিং পজিশন স্পোক্স পার্সন টাইপ ছিলেন একজন, হচ্ছেন রফিকুল ইসলাম বাবু। তিনি আছেন। তারপর গত বিসিবি ইলেকশনের পর থেকে তো ঢাকা ক্লাবরা কোথাও খেলছে না, সেই আন্দোলনের একজন প্রধান ব্যক্তি হচ্ছেন উনি কিন্তু আবার অ্যাডহক কমিটিতে আছেন। গত ইলেকশনে তামিম ইকবাল ইলেকশনে যাবেন এই অবস্থা ছিল, শেষ মুহূর্তে উনি সরে দাঁড়ান, উনি এখন অ্যাডহক কমিটির চিফ। তো ব্যাপারটা হচ্ছে গত ইলেকশনে যারা গ্রিভড হয়েছিল তারা এখন এই অ্যাডহক কমিটিতে আছে, এবং সম্ভবত আমরা জানি না, শুনে মনে হচ্ছে সম্ভবত তারা আবার ইলেকশনেও থাকবেন। তো ব্যাপারটা কি হয়ে গেল, যারা গ্রিভড হয়েছিল তাদেরকে এখন পুষিয়ে দেওয়া হচ্ছে, মানে তো এক্ষেত্রে মানে এই কমিটি বেসিসটা কি এনএসসি আই ডোন্ট নো এটা এক্সপ্লেইন করা হয়েছে কিনা, কিন্তু ব্যাপারটা পুরোটাই লেজে গোবরে হয়ে গেছে। ব্যাপারটা ঘুরে ফিরে ওই একই কথা যে কনস্টিটিউশন রিফর্ম করতে হবে, বিসিবির কনস্টিটিউশন এমনভাবেই তৈরি করতে হবে যেন বহিরাগত হস্তক্ষেপ না আসে এবং ক্রিকেটের উন্নতি হয়, কিন্তু সেটা তো করা হচ্ছে না। এখন নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরে তারা কনস্টিটিউশন রিফর্ম করতে হবে, এই অ্যাডহক কমিটি তো সেটা করতে পারবে না, এবং সেই কমিটিকে আসলে করতে যাবে সেটা ভবিষ্যতে আমরা বলতে পারবো, কিন্তু সন্দেহ রয়েছে। যেটা আশফাক বলছিলেন যে এনএসসির যে সম্পৃক্ততার কথা আমরা বলি, সো গত নির্বাচনেও এনএসসির তো সম্পৃক্ততা আসলে থাকেই, কারণ হচ্ছে যে আমাদের যে জেলা ক্রীড়া সংস্থা থেকে যে কাউন্সিলররা আসেন সেখানে এনএসসির একটা ভূমিকা থাকে, এবং 2 জন নির্বাচন পরবর্তী যে কাউন্সিলর আসেন এনএসসি থেকে বোর্ড পরিচালক হিসেবে আসেন। সো সেই এনএসসি আবার বলছে যে নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং কারচুপি, যদিও আসলে এটা আসলে গত সরকারের আমলে একরকম ভাষ্য হয়ে যায় এবং বর্তমান সরকার আমলে একরকম ভাষ্য। এই ব্যাপারটা যদি হয় যে জাতীয় ক্রীড়া পরিষদ যদি তাদের বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন রকম ভাষ্য দেয়, তো তখন তো আসলে ক্রিকেটের গুণগত মান পরিবর্তনে তাদের আসলে ভূমিকাটা কতটুকু, নাকি এই প্রসঙ্গটাই তো আসলে উঠে আসে যে তারা আসলে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে অনিয়ম কারচুপি এগুলা ছিল, সবাই জানে, যেভাবে ইলেকশন হয়েছে, আমিনুল ইসলাম বুলবুল যেভাবে সভাপতি হয়েছেন বা তার যেভাবে বোর্ড গঠিত হয়েছে, এটা বিসিবির ইতিহাসে এরকম নির্বাচন হয় নাই আর কি। তারপর রিগিং যেটাকে বলেন, বা ওই এনএসসির কোঠায় যারা হচ্ছে ভোটার যারা কাউন্সিলর যারা, তারা হচ্ছে যে তাদেরকে সরকারি বিভিন্নভাবে বলে দেওয়া হয়েছে কাকে কিভাবে ভোট দিতে হবে, অনেকে প্রত্যাহার করে নিয়েছেন। তো ওইটা হচ্ছে যে কি হতে যাচ্ছে আগে থেকেই ঠিক ছিল, ওইভাবেই হয়েছে। এবং ভোটের আগে যে ইলেকট্রাল অনলাইনে ভোটিং সিস্টেম, একটা সবাই মিলেই ভোট দিয়ে সবাই মিলে একটা জায়গায় বসে ভোট দিয়েছেন। তো এগুলো ছিল, এটা ছিল, কিন্তু এটা ছিল কার জন্য? এনএসসির ওই বিগত সময়ের যারা সরকার ছিলেন, এটা হচ্ছে যে সরকার চেঞ্জের সাথে সাথে যেটা হচ্ছে ক্ষমতার চেঞ্জের সাথে সাথে তাদের পছন্দের লোকজনকে
এখানে হচ্ছে ইয়ে করছে, প্যাট্রোনাইজ করছে। সরকারে ওই সময় সরকারে যারা ছিলেন তাদের পছন্দের লোক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল এবং তার বোর্ডের যারা পরিচালক ছিলেন তারা। এখন যারা সরকার আছেন তারা তাদের পছন্দের না, ওনারা তাদের পছন্দের। তো সরকারের পছন্দ অনুযায়ী কিন্তু চলছে, এখানে কিন্তু স্বাধীনভাবে কোনো কিছু হচ্ছে না। তো ওই ডেমোক্রেটিক যে প্রসেস সেটা কিন্তু কোথাও নাই, সেই চেতনা নাই, স্পিরিট যেটা বলেন কিছুই নেই। তো আমরা আশা আসলে করতে পারি, আমি তো নিজে আশা করি না যে ধরেন সামনে যে ইলেকশন হবে, তিন মাস পরে ইলেকশন হবে, আপনি যে কাউকে জিজ্ঞেস করেন যে কারা কারা কি পদে আসবেন, মানে খুব সহজেই কিন্তু বলে দেওয়া যাবে, মানে খুব একটা এক্সাইটমেন্ট থাকবে না আর কি। আপনি মানে এখানে সরকারের যারা হচ্ছে অনুকূলে আছেন বা সরকার যাদের অনুকূলে আছেন তারাই আসবেন, এর বাইরে কিছু হবে না। ইলেকশন হবে, প্রসেস মেনটেন হবে, কিন্তু এর বাইরে কিছু হবে না। তো এটাই চলে আসছে, এটা এই কালচার থেকে মুক্ত হচ্ছে না। এবং সেখানে হচ্ছে যে এক্স ক্রিকেটাররা যারা আমরা মানে অনেক প্রাউড করে মানুষ তাদের নিয়ে এবং তাদের ইয়ে নিয়ে, আমরা লাস্ট 2 জন সভাপতি তারা কিন্তু এক্স ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশের, একজনের অধীনে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলেছে এবং তার সময়ে বাংলাদেশ একটা বিশ্বকাপ খেলতে পারলো না, আমিনুল ইসলাম বুলবুল। এবং তিনি সেটা খেলতে পারলো না কেন? সরকারের ইচ্ছার কারণেই খেলতে পারলো না। তিনি সেখানে আজ্ঞাবহ হয়ে পালন করেছেন, বাংলাদেশের ক্রিকেটের কথা চিন্তা করেননি। তো এটা এই কালিমা তো থেকে গেল। এবং আমরা দেখলাম যে আগে এক সময়ে দাবি উঠতো যে ক্রিকেট বোর্ডে এই যে সংগঠক বিভিন্ন যারা হচ্ছে ক্রিকেটার ছিলেন না, তারা কেন, মানে ক্রিকেটাররা আসলে এটা হচ্ছে বোর্ড একটা ভালোভাবে চলবে, তাহলে ক্রিকেটটা যারা বোঝে। কিন্তু ওই সময় বোধহয় একটা চিন্তা করা হয়নি যে ক্রিকেট খেলা আর ক্রিকেট সংগঠিত করা দুইটা বোধহয় ভিন্ন জিনিস। হ্যাঁ, একজন ভালো ক্রিকেটার আবার ভালো সংগঠকও হতে পারেন, বাট হচ্ছে যে একজন ভালো ক্রিকেটার হলেই যে তিনি ভালো সংগঠক হবেন এরকম কোনো গ্যারান্টি নেই। মানে ক্রিকেট বোঝাচ্ছে, সংগঠন বোঝা অনেক বেশি জরুরি। তো সেই জায়গায় ফারুক আহমেদ খুবই ব্যর্থ, আমিনুল ইসলাম বুলবুল তার চেয়ে বেশি ব্যর্থ। সেই ব্যর্থতা 2 জন সাবেক অধিনায়ক, 2 জন ব্যর্থ হলেন, আরেকজন সাবেক অধিনায়ক এখন দায়িত্ব নিয়েছেন। এখন তার সামনে তো অনেক চ্যালেঞ্জ, এবং বাংলাদেশের মানুষের ওই প্রত্যাশার জায়গা বোধহয় এখন কারোরই নাই যে কী হবে। মানুষজন বসে দেখছে। এবং আমি দেখলাম আপনি এটা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আলোচনা হচ্ছিল, সাবেক ক্রিকেটার বাংলাদেশের আফতাব আহমেদ, তিনি যুক্তরাষ্ট্রে আছেন বর্তমানে, তিনি বলছেন যে এটা সার্কাস চলছে, 2000 টাকা বোধহয় টিকিট দিয়ে এরকম সার্কাস দেখলেও পোষাবে। তো এটা হচ্ছে একটা দুঃখবোধ থেকেও, তিনিও তো ক্রিকেটার, একটা দুঃখবোধ থেকেই হচ্ছে। এবং তিনি যুক্তরাষ্ট্র ক্রিকেটের সঙ্গে এখন কাজ করছেন। এই যে আপনার মানে এই বোর্ডের যে জটিলতা নিয়ে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট কিন্তু এখনো পর্যন্ত স্থবির। এখন হয়তো ঢাকা প্রিমিয়ার লিগটা শুরু হবে, কারণ হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো যারা চালান তারা এখন বোর্ডে চলে এসেছেন, কাজেই আর কোনো সমস্যা নেই, ঢাকা প্রিমিয়ার লিগটা শুরু হয়ে যাবে। বাট প্রিমিয়ার লিগটা আটকে ছিল, কারণ তাদের আপত্তি ছিল, বোর্ডের সাথে তাদের টানাপড়ন ছিল ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে, কে সিটে বসবেন। যেহেতু তারা সিটে নেই, তারা হচ্ছে যে এই বোর্ডকে অবৈধ বলছেন, তারা খেলবেন না। গুটি কে হচ্ছে? লুজার কা হচ্ছে ক্রিকেটাররা। এবং ক্রিকেটাররা কিন্তু আপনি ন্যাশনাল টিমের বাইরে প্রচুর ক্রিকেটার আছেন যারা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, এই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এগুলোর উপর তাদের হচ্ছে সংসার চলে। তো তারা কিন্তু হাহাকারটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সব জায়গায় তারা দিয়ে দেখাচ্ছিলেন যে তাদের কি হচ্ছে। এখন হয়তো সেটা হবে, কিন্তু ওই যে জায়গাটা আমরা থেকে বেরোতে পারছি না, এটা একটা ব্যাড কালচার থেকে আমরা বেরোতে পারছি না। এবং সামনেও যে আমি আসার কোনো জায়গা আমি আসলে দেখছি না। হ্যাঁ, কারণ হচ্ছে তামিম ইকবাল তো আসলে শুরুতেই বলে দিয়েছেন যে উনি নির্বাচন করবেন, এবং যারা যারা আগ্রহী তিনি সবাইকে বলেছেন যে নির্বাচনটা করার জন্য। সো অ্যাডহক কমিটির যিনি প্রধান, তিনি যখন নির্বাচনটা করবেন, সো লাস্ট আমরা যেটা তদন্ত প্রতিবেদনে দেখলাম যে অনিয়ম এবং কারচুপির অভিযোগ একটা ছিল। সো এখন যখন উনি বলেছেন যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ উনি নিশ্চিত করবেন, কিন্তু এই শঙ্কাটা আসলে থাকে কি না? শঙ্কাটা অবশ্যই থেকে যায়। মানে আমি যা বললাম, ওরা মানে গত ইলেকশনে যারা এগ্রিভ পার্টি ছিল তাদের মুখ্য কিছু ব্যক্তি এখন বর্তমান এসে চলে এসেছেন। এখন দেখেন এই ইলেকশনটা তো বিসিবির যে বর্তমান কনস্টিটিউশন আছে সেটা আন্ডারেই হবে। সেই কনস্টিটিউশনের আন্ডারে মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে বিসিবি মানে বেশিরভাগ পরিচালকরা আসেন ঢাকা বেস ক্লাব থেকে। তো ঢাকা কেন্দ্রিকই ক্রিকেট রয়ে যাবে, মিরপুর কেন্দ্রিক ক্রিকেট রয়ে যাবে, ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন হবে না, যেটা আমাদের বিসিবি কনস্টিটিউশন যেটা হওয়ার কথা ছিল, যেটা নিয়ে আসলে প্রথম রিফর্মটা করতে চেয়েছিলেন ফারুক আহমেদের পরিচালনা পরিষদ, যেটা করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি। তো ধরেন বর্তমানে যে এখনও আমাদের কনস্টিটিউশন সেই আমাদের হিসাবে একটা প্রত্যেকটি জেলায় ডিভিশনে ওই ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থাকার কথা ছিল, সেগুলো নেই। সেগুলো করার উদ্যোগ হয়, কিন্তু সেই উদ্যোগ কখনোই বেগবান হয় না। এই গত বুলবুল সাহেবের
পরিচালনা পরিষদও চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তো কিছু হলো না। এখন এই কারেন্ট কনস্টিটিউশন অনুসারে কি হবে, সেই প্রত্যেকটা ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন, ডিভিশনাল ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তারাই আবার মেম্বার পাঠাবে। এখন যেহেতু বাংলাদেশের পলিটিক্স সব জায়গাতেই কী বল পলিটিসাইজ হয়ে যায়, ওই সব জায়গাতেও পলিটিসাইজ হয়ে যাচ্ছে বা যাবে। তো দেখা যাবে যে একই ঘরানার, একই চিন্তাধারার, একই গ্রুপের মানুষরাই সব জায়গা থেকে ইলেকশন করবেন। 21 যা বললেন ওই একই যা হবে, সবাই জানবে যে কে জিতবে, সবাই জানবে যে কে কোন পদে যাবে। নন ইলেকশন হবে, ওপেন বুক ইলেকশন, যেটা গত অক্টোবরে হয়েছিল, আবার ওপেন বুক ইলেকশনই হবে। এখন দুঃখের ব্যাপার যেটা, এটা সবসময় বাংলাদেশ ক্রিকেট মানে সব জায়গাতেই হয়, বাংলাদেশ ক্রিকেট যেহেতু একটু বাংলাদেশে একটু বড় ক্রিকেট বোর্ড, তাই এটা একটু বেশি পাবলিসাইজড হয়, একটু বেশি সবার চোখের সামনে আসে। কিন্তু আসলে ব্যাপারটা সব জায়গায়, সব স্পোর্টস অ্যাসোসিয়েশনই এভাবেই চলে, এভাবেই ক্ষমতার পালবদল ঘটে। আর এইভাবে আর সিস্টেমিক চেঞ্জ না আনলে এটাই হতে থাকবে। এটার কোনো নিরাময় নেই যদি না সিস্টেমিক চেঞ্জ করা হয়। একুশ ভাই, আপনার কাছে আরেকটা কোশ্চেনে যাবো, যেহেতু বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, এখানে আইসিসির আসলে ভূমিকাটা কি থাকবে? যেহেতু আমরা আইসিসির অধীনে এবং আইসিসির কাছে বলা হয়েছে যে একটা ইমেল পাঠানো হয়েছে, তো তার কোনো প্রত্যুত্তর বা আইসিসির কাছ থেকে আপডেটটা কি আসলে? কালকে যিনি মানে স্পোক্স পারসন করা হয়েছিল, তামিম বলেছিলেন যে তানজিল চৌধুরী, তিনি একটা বলেছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন আইসিসি এবং এসিসিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন হচ্ছে প্রতিনিধি, স্বাভাবিকভাবে প্রেসিডেন্টই থাকেন, বোর্ড প্রেসিডেন্ট যিনি এখন এই মুহূর্তে সভাপতি হিসাবে পদে বসেছেন তামিম ইকবাল, তিনি থাকবেন। আইসিসি থেকে তাদেরকে একটা সাজেশন নাকি দেওয়া হয়েছে যে যেহেতু এটা হচ্ছে অ্যাডহক কমিটি, 3 মাসের জন্য এসেছে, 90 দিনের জন্য, কাজেই তামিমের সঙ্গে পদাধিকার বলে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যিনি চাকুরি করেন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনিও থাকবেন হচ্ছে প্রতিনিধি হিসেবে। তার এই কথা থেকে বোঝা যায় যে আইসিসি তাহলে হচ্ছে তাদেরকে তার ভাষ্যমতে যে মানে দিয়েছে আর কি, তাদেরকে অনুমতি দিয়েছে বা অনুমোদন দিয়েছে, তাদের সায় আছে, এটা বলা যায়। আর এমনিতে ধরেন অফ দ্য রেকর্ড যদি বলা যায়, সেটা হচ্ছে যে হ্যাঁ, ধরেন আমরা দেখেছি যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে এরাকে এরকম নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি, বাট আইসিসি কি মানে ফিফার মতন অত শক্তিশালী বা অত মানে এইসব ব্যাপারে অত প্রতিষ্ঠান না, কঠোর প্রতিষ্ঠান না। তারা একটু নমনীয়ভাবে দেখে, এগুলা অত বেশি হস্তক্ষেপ হয় সেগুলো নিয়ে আমরা বিগত দেড় বছরে অনেক হস্তক্ষেপ দেখেছি। আমাদের সাবেক একজন বোর্ড পরিচালক, তিনি সরাসরি একজন কমিটির হেড হওয়ার জন্য ক্রিয়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং না বলেছেন, মিডিয়া বলেছেন যে আমি অনেককে বলেছি যে আমার এইটা চাই ওইটা চাই। তো কাজে ওই হস্তক্ষেপ তো একদম ওপেন ছিল, তখন আইসিসি কিছু করেনি, এবারও করবে বলে আমার মনে হয় না। আর আরেকটা ব্যাপার এখানে আছে, আইসিসির সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলের যে সম্পর্কের যে ব্যাপারটা দাঁড়িয়েছে বিশ্বকাপ ইস্যুতে, তিনি আইসিসির সঙ্গে যে ডিলিংটা করেছেন, সেইখানে আমি যতটুকু বুঝি বা সেখানে আইসিসি আসলে যে কিছু করারও হয় তাহলেও কিছু করবে না, মানে এরকম ছাড় দিয়ে যাবে যে না যা ইচ্ছে হোক। কারণ বুলবুল আইসিসির সঙ্গে সেই সম্পর্কের জায়গা, তার সম্পর্কের জায়গা খুবই অবনতিতে নিয়ে দীর্ঘদিন ওখানে কাজ করে আসার পরও তিনি হচ্ছে যে ওই রেপুটেশনটা আসলে তার নাই। তিনি যদিও বলেছেন কালকে একটা প্রেস রিলিজ পাঠিয়ে কোন একটা জায়গা থেকে, তাকে কিন্তু ফোনে রিচ করা যাচ্ছে না, তিনি কোথায় আছেন কেউ জানে না, কিন্তু একটা প্রেস রিলিজ তিনি একটা ওয়ার্ড ফাইলে পাঠিয়েছেন। তো তিনি বলেছেন যে আইসিসির কাছে তিনি নালিশ টালিশ দিয়েছেন। আমার মনে হয় না এই সব ক্ষেত্রে আইসিসি খুব একটা ইনভলভ হবে আর কি। সো একুশ ভাই যেটা বলে যে আইসিসির আসলে ওই কঠোর অবস্থানটা আমরা দেখতে পাবো না, এবং আশফাক যেটা বলছিলেন যে সিস্টেমেটিক চেঞ্জ তো শেষ করার আগে এই অবস্থার আসলে পরিবর্তন বা উত্তরণের উপায়, মানে সাজেশন ঠিক চাচ্ছি না, কিন্তু এই পরিবর্তনের আসলে ওয়েটা কি হবে বাংলাদেশের ক্রিকেটের? কারণ পারফরমেন্সের আমরা একটা জায়গায় যে ছিলাম, এখন কিন্তু পারফরমেন্স সেই লেভেলটাতেও নাই, এবং একই সঙ্গে যখন হচ্ছে যে আপনার 2 বছরের মধ্যে 4টা বোর্ড চেঞ্জ হয়ে যাবে, তো তখন আসলে আপনার যে লক্ষ্য উদ্দেশ্যটা কি, মানে ক্রিকেট নিয়ে তো আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে, বলা হয় সবসময়, কিন্তু বলা হয় যে আপনাদের দীর্ঘমেয়াদী প্ল্যান, সো সেই প্ল্যান তো বারবার ঘাটতি তৈরি হবে। সো এইখান থেকে আসলে বের হওয়ার উপায়টা কি? আসলে বের হওয়ার উপায় আসলে এই যে সিস্টেম যেটা মানে নীলয় যেটা বলছিল, সিস্টেমের একটা চেঞ্জ হয়। আপনি ধরেন ডেমোক্রেটিক ওয়েতে যাবেন, একদম প্রপার ইলেকশন করবেন ইত্যাদি ইত্যাদি। আদারওয়াইজ আরেকটা বিষয়ে যেতে পারেন, আপনি একদম সরকার থেকে নিয়োগ দিয়ে দিতে পারেন যে এই 4 জন হচ্ছে বোর্ড পরিচালনা করবে, শেষ, একদম নিয়োগপ্রাপ্ত, তারা বেতনপ্রাপ্ত, শেষ, আইসিসির সাথে ডিল করে নেন। মানে এর বাইরে তো আর আপনার কিছু না, মানে রাগডাক করে লাভ নেই। অথবা আপনার ওই যে ডেমোক্রেটিক প্রসেসে যান, গিয়ে একটা ইলেকশন করেন, বডিটা আর একটু ছোট করেন, 25 জনের পরিচালনা পর্ষদের কোনো প্রয়োজন নেই কি, মানে আমরা কোনো বোর্ডে এরকম দেখি না পৃথিবীর। তো ওই জায়গাটা আসলে চেঞ্জ করা দরকার, সিস্টেমটা চেঞ্জ করা দরকার। আশফাক, আমি জানি না কীভাবে কী করতে হবে, আমি উত্তরণের কোনো পথ আমার চোখে পড়ছে না, কিন্তু যাদের উত্তরণের পথ বের করতে হবে, অ্যাডহক কমিটি, ভবিষ্যতে কমিটি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, বিনীত নিবেদন করছি, আমি একজন ক্রীড়া
রিপোর্টার, আমি একজন স্পোর্টস রিপোর্টার, আমি স্পোর্টস নিয়ে থাকতে চাই, কিন্তু বাংলাদেশের ক্রিকেট রিপোর্টার হওয়ার দুঃখ বলবো, আমাদের প্রত্যেকের সম্মিলিত দুঃখ যেটা, যে ক্রিকেট নিয়ে ইন্টারেস্টিং কিছু হয় না, শুধুমাত্র আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস দেখতে থাকি, একটার পর একটা পরিবর্তন হয়, ওটা নিয়ে আমরা কভার করতে থাকি। মূল খেলাতে কারো আগ্রহ নাই, কারো টেনশন নেই। আফতাব আহমেদ যে বললেন এটা একটা সার্কাস, ঠিক আছে, উনি কেন এটা বলেন আমরা সবাই ওনার আক্ষেপের জায়গা থেকে আক্ষেপের জায়গাটা আমরাও বুঝতে পারি। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা যে একুশদা কিছু সাজেশন দিল ওগুলো মানেন, বা কিছু একটা যাই করেন ক্রিকেট নিয়ে ভাই ব্যস্ত থাকেন, আর না। সো আশফাক এবং একুশ ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। 1 থেকে 1.5 বছরে, বিশেষ করে গত 6 মাসের কথা যদি আমরা চিন্তা করি, ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যতটা না আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আসলে আলোচনা হয়েছে ক্রিকেটের বাইরে রাজনৈতিক প্রভাব, সরকারের হস্তক্ষেপ, এগুলো নিয়ে। সো আশফাক এবং একুশ ভাইয়ের কথার সূত্র ধরে বলতে চাই যে বাংলাদেশের অ্যাজ এ ক্রিকেট ফ্যান বা অ্যাজ এ ক্রিকেট জার্নালিস্ট হিসেবে এবং ক্রিকেটের সকল স্টেক হোল্ডারের পক্ষ থেকে আমাদের অনুরোধ, এখনকার যে অ্যাডহক কমিটি বা যারা আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে আছেন, যে ক্রিকেটটা আসলে ক্রিকেটের মধ্যেই থাকুক। এবং ক্রিকেট বলা হয়ে থাকে যে ওকে ক্রিকেটের ওপরে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না, কিন্তু যেহেতু সেটা করা হচ্ছে, এই চর্চা থেকে এখনই না হোক কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসার একটা রাস্তা তৈরি করা উচিত, এটাই আমাদের কাম্য।